TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি সবার জন্য প্রযোজ্য কিনা। এই বিষয়টি যদিও এটি আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু সবার জন্য কিনা একটু বড় পার্সপেক্টিভে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, শুধু বাংলাদেশিদের জন্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি আজকে করবো। এবং তার আগে, অর্থাৎ এই মূল আলোচনার আগে বড় হজ নিয়ে একটি সংবাদ আছে, সেটিও আমরা বলতে চাই যে বড় হজের আগে কত তারিখ পর্যন্ত একজন উমরা যাত্রী সৌদি আরব প্রবেশ করতে পারবেন এবং বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে কি না, এবং একজন বাংলাদেশি পাসপোর্টধারী আমেরিকা থেকেও যদি তিনি এতে যেতে চান, সৌদি আরবে যেতে চান, সেক্ষেত্রে যেতে পারবেন কি না বা হজ করতে পারবেন কি না, সেরকম একটি আপডেট আছে, সেটি আমরা দেব। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় সার্টিফাইড প্যারালিগাল জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এটা খুবই চর্চিত একটি বিষয়, আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটি সুখকর কোনো বিষয় নয়, তারপরেও সে বিষয়টি নিয়ে একটি সামগ্রিকভাবে আপনি আলোচনা করবেন যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড সবার জন্য প্রযোজ্য কি না। তার আগে আপনি যে বিষয়টি একটু বলবেন সেটা হচ্ছে বড় হজের আগে কত তারিখ পর্যন্ত একজন উমরা যাত্রী সৌদি আরবে প্রবেশ করতে পারবে, বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে কিনা, এবং একজন বাংলাদেশি পাসপোর্টধারী আমেরিকা থেকে বায়োমেট্রিক করতে পারবেন কিনা, এই বিষয়টি একটু আপডেট আপনি দেবেন জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ রানা ভাই, আবারও আপনাকে। প্রথম আপনি শুরু করতে চাচ্ছিলেন হজের ব্যাপারটা নিয়ে। ওকে, সো প্রতি বছর আগে যেটা ছিল, যখন হজ আসবে তার 1 মাস আগ পর্যন্ত মোটামুটি এন্ট্রি করা ছিল ইজি। বাট লাস্ট ইয়ার থেকে সৌদি গভর্নমেন্ট তার একটা নির্দিষ্ট সময় এবং ডেট দিয়ে দিচ্ছে। এই ডেটের পরে সেটা আপনি কোনো সাইট থেকেই, হয়তো আমরা অনেকে চিন্তা করি যে হয়তো মদিনা দিয়ে ঢুকবো, নাহলে অন্য জায়গা থেকে ঢুকবো, আইদার বাসে যাব বা বাই রোডে যাব, আমি ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাব, আমার ফ্রেন্ড বা আত্মীয় থাকে তাদের মাধ্যমে কোথাওভাবে আমি ঢুকবো। বাট গত বছর থেকে স্ট্রিক্টলি সৌদি গভর্নমেন্ট যেটা হচ্ছে, এভরি সিঙ্গেল পার্সন যারা লেটস সে এবছরের টাইমটা হচ্ছে আপনার এপ্রিলের 2 লাস্ট এন্ট্রি সৌদি আরবে, এক্সিট 18 তারিখে 19 তারিখে আপনার থাকতে পারবেন না। হ্যাঁ, 19 তারিখ রাতের 12টা 1 মিনিট আপনাকে বেরিয়ে যেতে হবে, উইচ ইজ 18 তারিখ রাতের 12টার পরে আপনি বেরিয়ে যেতে হবে, সৌদি আরব ত্যাগ করতে হবে নো ম্যাটার হোয়াট। এখন কেউ যদি চায় যে আমি 2 ইয়ার পরে আমি এন্ট্রি করব, কোনোভাবেই পারবেন না। গত বছর অভিজ্ঞতাতে যেটা ছিল, যারা ইভেন লোকাল সৌদি আরবে থাকে তাদেরকেও একটা এডিশনাল কার্ড দেওয়া হচ্ছে। মক্কা এবং মদিনায় যারা থাকে তাদের একটা এডিশনাল আইডি কার্ড ছিল, এটা দেখানোর পর বোঝা যেত যে আপনি লোকাল এই জায়গার, আপনাকে ঢুকতে দেওয়া হবে ওই সমস্ত এলাকার মধ্যে। সো হেরেম শরীফ চারোদিকেই রেস্ট্রিক্টেড থাকবে এপ্রিল 2 তারিখের পর থেকে। সো যদি কোনো ভাই বোন উমরা করতে চান বড় হজের আগে, দেন আবার হজের পরে খুলবে। সো অনেকের ইচ্ছা থাকে যে এই বছরটা আমি ডান করি, আর আরবি মাসের শুরু হবে হজের পর থেকে, নতুন বছর শুরু হয়ে যাবে। হজের আগে লাস্ট এপ্রিলের 2 তারিখে এন্ট্রি, এপ্রিলের 19 তারিখে এক্সিট, ফাইনাল এক্সিট। আর ফিঙ্গারপ্রিন্ট ওর ভিসা ইস্যু হবে আপনার 19শে মার্চ পর্যন্ত। ভিসা ইস্যু হবে 19শে মার্চ পর্যন্ত, তারপর ওদের ভিসা, ওরা যারা উমরা ভিসার কথা বলছে শুধুমাত্র, যদি ট্যুরিস্ট ভিসা হয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে না, অনলি যাদের বাংলাদেশি পাসপোর্ট তাদেরটা অনলি হবে উমরা ভিসা। সো কারো যদি উমরা ভিসা লাগে সেটা 19শে মার্চের আগে নিতে হবে। এই হচ্ছে আপনার বাংলাদেশের বায়োমেট্রিকটা হচ্ছে যারা শুধুমাত্র বাংলাদেশ থেকে হজে যাবেন বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে। আপনার ইউএসএ পাসপোর্ট আছে, ইউএসএ পাসপোর্ট থাকুক, যদি কেউ বাংলাদেশ থেকে যেতে চায়, বাংলাদেশি পাসপোর্ট ইউজ করতে চায়, আমেরিকায় থাকেন, আইদার কারো গ্রিন কার্ড বাংলাদেশ হয়েও নিয়ে যেতে পারেন,
অথবা অনেকেই করে যেটা লাইক ইউএস পাসপোর্ট হইলে তো একটু এক্সপেন্সিভ হয়, অনেকে দেশ থেকে যান ডুয়াল সিটিজেন। ডুয়াল সিটিজেন হোক, ওর আপনি হয়তো ডুয়াল সিটিজেন ছাড়াও পারে, ডুয়াল সিটিজেন থাকলে আরও ভালো। আপনি দেশে যাবেন, দেশ থেকে হয়তো উমরায় যাচ্ছেন, বাট আপনাকে আগে বায়োমেট্রিক দিতে হবে। সো বায়োমেট্রিকের জন্য যেটা করতে হবে, আপনার পাসপোর্ট এবং 1 কপি ছবি সাথে নিয়ে আসতে হবে। কার যদি হেল্প লাগে, ইয়েস আমাদের অফিস আমরা বায়োমেট্রিক করি। কষ্ট করে আপনাকে বাংলাদেশে 2বার যেতে হবে না, আপনাকে একটা এয়ার ফেয়ার কেনা, একবার যাবেন আবার আপনি আসবেন, দেন হজের টাইমে আরেকবার যাবেন। সো 2বার আপনার যাওয়ার দরকার নাই। সো বায়োমেট্রিকের কাজটা কেউ যদি দরকার পড়ে তাইলে আমাদের কাছ থেকে ওরা বায়োমেট্রিকের সেবাটা নিতে পারবে। অনেক ধন্যবাদ জনাব বিলায়েত হোসেন ভাই। সুপ্রিয় দর্শক, যারা হজে যেতে চাই, আমরা অনেকেই তো যাই, পবিত্র জায়গা, মনটা সবসময় চায় আমরা এখানে একটু ঘুরে আসি, আল্লাহর ঘর একটু জিয়ারত করে আসি। অনেক আমাদের আশা থাকে, অনেকে আমরা যেতে পারি, অনেকে পারি না, না পারলেও অন্তত আমরা জানতে চাই। কি সেই জানার বিষয়টি আপনাদেরকে অবহিত করলাম। নিশ্চয়ই যারা চিন্তা করছেন তারা এই বিষয়টি মাথার মধ্যে রাখবেন যে হজের আগে যদি ওমরা করতে চান কত তারিখের মধ্যে যেতে হবে। এবার আমরা মূল আলোচনায় আসি। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি সবার জন্য প্রযোজ্য কিনা, এইটা আসলে যে ভিসা বন্ডটা আসলে কি, এবং এটি কি কোনো নতুন আইন নাকি পুরনো আইনই যেটা আছে সেটাই আরো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি আবেদনকারীর জন্য বাধ্যতামূলক কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাই। ধন্যবাদ আবারও। আমরা সবাই জানি ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে ইমিগ্রেশন ব্যাপারে অনেক কিছু চেঞ্জ আসছে। তারই ধারাবাহিকতায় এখন চলে আসে আপনার ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসায় আসার পরে অনেকেই এদেশে থেকে যায়। সো গভর্নমেন্ট চাচ্ছে আমরা ট্যুরিস্ট ভিসাকে ট্যুরিস্টের জন্য দিচ্ছি, সে আসবে, দেখবে, ঘুরবে, চলে যাবে। বাট ওদের ডাটা অ্যানালাইসে দেখা যাচ্ছে 80%-এর উপরে লোক থাকে, 20% যাচ্ছে। দেন ওদের চিন্তা কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। ওকে, এটার গুড সাইড এবং ব্যাড সাইড আমার কাছে দুইটাই মনে হচ্ছে যে ঠিকই আছে। অনেকে আগে যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি ছিল না, ঠিক আছে, তারা কোনোভাবে হয়তো ভিসা হইতো না, বাট এখন কিন্তু চান্স আছে তাদের ভিসা হওয়ার। যদি আপনি অনেকে টাকা অর্থ আছে, অন্য দেশে হয়তো ট্রাভেলিং করা নাই অথবা ভালো ট্রাভেলিং ব্যাকগ্রাউন্ড নাই, সামহাও ওনাদের ভিসা রিজেক্ট হয় না। অথবা অনেকেরই ভিসা যেহেতু আদার কান্ট্রি সামহাও ট্রাভেল করা ছিল না, ওনার কোনো আত্মীয় থাকে, ভাই বোন থাকে, অনেক বছর আছে দেখা হয় না, দেশে বিত্তশালী উনি আসেন, উনি সামহাও আসতে চান, ইয়েস উনি আসতে পারবেন। এ হচ্ছে একটা গুড সাইড বললাম শুধুমাত্র। এবার ভিসাটা যেটা আগের এক্সিস্টিং ছিল ওটা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, আগে যেটা মাল্টিপল ছিল 5 ইয়ার্সের মাল্টিপল ভিসায় কিন্তু কোথাও কিন্তু স্টাফ হয় নাই। আমি বলবো পজিটিভ সাইড যদি বলেন আপনি, এটা হচ্ছে একটা এডিশন। দিস ইজ এই গভর্নমেন্টের হচ্ছে পাইলট প্রোগ্রাম। ইয়েস, ট্যুরিস্ট ভিসা আসবে, আমরা ট্যুরিস্ট ভিসা দিতে চাই। এই দেশেও চাই ট্যুরিস্ট আসুক, আপনি আসবেন, এ জায়গায় খরচ করবেন, এদেশে ইকোনমি সমৃদ্ধ করবেন, গভর্নমেন্টও চাই আসবে। বাট সেম টাইম গভর্নমেন্ট মেক শিওর করতে চাচ্ছে ট্যুরিস্টরা যেন চলে যায়, না থাকে, খরচ করার পরে সে যেন চলে যায়। ওকে, তাহলে কি করব? আমরা একটা ফি নির্ধারণ করব, এবং এই নির্ধারিত ফি সে যদি না পে করে তাহলে তার টাকাটা ফরফিট হয়ে গেল। ওকে, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ভিসা দিবে। এবার যদি এটা বিস্তারিত আমরা আলাপ আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আগের B1 B2 এবং বর্তমানের B1 B2 দুইটার মধ্যে ডিফারেন্স কি আছে। ওকে, কনসুলারের সামনে আমি, আপনি, ABCD যে কোনো একজন লোক ইন্টারভিউতে গেল। ওকে, ইন্টারভিউ নেবে কনসুলার যদি মনে করে যে না, কনসুলার নিজে ডিটারমাইন্ড, এর মধ্যে কারো কোনো ভাবেই কারো হাত কাজ করবে না জায়গায়, সে 100% ডিসিশন নিবে যে আপনাকে ডিসাইড সে কী দিবে, আপনাকে রিজেক্ট দিবে, আপনাকে 5,000 বন্ডের কথা বলবে, 10,000 বলবে, 15,000 বলবে, অথবা 0। 100% ডিসিশন কনসুলার নেবে। আপনি যার সাথে সাক্ষাৎকার দিচ্ছেন উনি আপনার সাক্ষাৎকারে কতটুকু স্যাটিসফাইড, আপনার ইউরোপে কতবার ট্রাভেল করা ছিল, কানাডাতে ট্রাভেল করা ছিল কিনা, অস্ট্রেলিয়া ট্রাভেল করা ছিল কিনা, গত 10 বছরে আপনার ট্রাভেল হিস্ট্রিটা কি, আপনার নেচারটা কি। কনসুলার যদি স্যাটিসফাইড মনে করে না উনি রিয়েলি ট্রাভেলার, উনি ঘুরে, উনি যায়, আপনার ফেরতও চলে আসে, এ পর্যন্ত যা হিস্ট্রি আছে ওনার পাসপোর্টে,
দ্যাট টাইম কিন্তু কনসুলার সে কনসিডার করবে, তখন কিন্তু আপনি বন্ডে আসতেছেন না। ওল্ড আমাদের এক্সিস্টিং যা ছিল 5 ইয়ার্সের মাল্টিপল, সেটা কিন্তু আছে। গভর্নমেন্ট কিন্তু সেটা বলে নাই যে আমাদের মাল্টিপল 5 ইয়ার্স যে B1 B2 ছিল আমরা স্টাফ করেছি, ওটা কিন্তু না, স্টাফ করে নাই। এডিশন হচ্ছে পাইলট প্রোগ্রাম, বন্ড প্রোগ্রাম, যাদেরকে যদি কনসুলার মনে করে যে এই লোক ফেরার চান্স খুব কম, তাহলে সে বলবে 10,000, 5,000, 15,000 বন্ড দিবেন। ওকে, এখন এই বন্ড অ্যান্ড এন্ট্রি নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন। ওকে, বন্ড আপনি পে করবেন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট আপনাকে বন্ড ফেরত দেবে, এবং যারা এই বন্ড পে করবেন তাদের নির্দিষ্ট 3টা এয়ারপোর্ট ইউজ করতে হবে শুধুমাত্র। JFK, বাস্টন হচ্ছে লোগান এয়ারপোর্ট, ওয়াশিংটন DC IAD, এই 3টা এয়ারপোর্ট ইউজ করতে হবে। এখন ভিসা দেওয়ার পরে কনসুলার অবশ্যই আপনাকে সব ডকুমেন্ট দিবে, আপনি কোথায় যাবেন, কোন কোন এয়ারপোর্টে যাবেন, এক্সিট করবেন, ওটা নিয়ে এখন আমাদের হয়তো তো প্যারানয়েড হওয়ার কোনো কিছুই নাই। তারপরে যদি কেউ আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হইতে চান, যারা শুধুমাত্র অ্যাগেইন স্টিল আমাদের কাছে প্রচুর সারাদিন কল আছে, ভাই আমার বাবার তো ভিসা আছে, উনি একবার চলে আসে, এখন ওনারও কি বোস্টন যেতে হবে, ওনার কি JFK অনলি ইউজ করতে হবে, অথবা ওনাকে কি IAD এয়ারপোর্টে ইউজ করতে হবে, আমার বাবা তো ফ্লোরিডায় আসবে বিকজ অফ আমি ফ্লোরিডা থাকি, এখন কি হবে। না, আপনার আব্বার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য না। আপনার আব্বার আগের ভিসা ছিল, আপনার এখনও পর্যন্ত আমাদের বন্ডের ভিসা শুরুই হয় নাই। সো যে বন্ড দিয়ে আসবেন তার ক্ষেত্রে এই 3 এয়ারপোর্ট প্রযোজ্য। যে বন্ড দিয়ে আসবেন না, আপনার এই 3 এয়ারপোর্ট নাই, আপনি টাকা জমা দেন নাই, এই 3 এয়ারপোর্টে আপনার রেকর্ড দিবে, এই 3 এয়ারপোর্ট থেকে আপনার রেকর্ড রিলিজ হবে, সেই হিসাবে আপনার টাকা ফেরত পাবেন। সো বন্ড ছাড়া, এগেইন বন্ড ছাড়া আমরা যারা এদেশে আসি, সেটা B1 হোক, স্টুডেন্ট, এনি রিজনে এনি ওয়ে আমরা আসি, এনি এয়ারপোর্টে আপনি আসতে পারবেন, এনি এয়ারপোর্টে আপনি ডিপার্ট করতে পারবেন। আপনি ফ্লোরিডা ঢুকবেন, নিউ ইয়র্ক থেকে বেরোবেন, নিউ ইয়র্কে আপনি আসছেন, আপনি ক্যালিফোর্নিয়া দিয়ে যাবেন, চয়েস আপনার, ইস আমেরিকা, ঠিক আছে, 50 স্টেট ইস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বাট অনলি বন্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকবে। সো ইভেন কারো কয়েকদিন যাবত কল পাইতেছি যে ভাই আমার বাবা তো বাংলাদেশ থেকে আসতেছে, উনি কানাডা যাবে বাংলাদেশ বিমানে, তাহলে উনি কিভাবে নিউ ইয়র্কে আসবে? সেটা তো নিউ ইয়র্কের আইন, সেটা US এর আইন। কানাডা কিন্তু কমপ্লিটলি আলাদা আরেকটা দেশ, তার জন্য এই আইন হয় নাই। সো অনেকের মধ্যে বিভ্রান্ত আসছে, সোশ্যাল মিডিয়ার যুগ এখন এমন শুরু হয়ে যাচ্ছে যে কেন জানি সাময়ে একটু মিস ইনফরমেশন হচ্ছে। সো আমরা এগেইন ক্লিয়ার করতে চাই, যারা শুধুমাত্র বন্ডে ভিসা নিয়ে B1 B2 আসবেন তাদের জন্য নির্দিষ্ট এয়ারপোর্ট, আর কারোর জন্য না। যদি আপনার বন্ড না হয়, ইভেন আপনি একই টাইমে আপনার ভিসা ইস্যু, আপনার মাল্টিপল ভিসা ইস্যু হয়েছে, আপনি কোনো টাকা জমা দেন নাই, আপনাকে 3টা এয়ারপোর্ট ইউজ করতে হবে না। আপনি এক্সিস্টিং ওল্ড হিসাবে আপনি আসছেন, আগের মাল্টিপল যেটা ছিল স্টিল এক্সিস্ট আছে, এবং সেই ক্যাটাগরিতে আপনি ভিসা পাইছেন উইদাউট বন্ড। বন্ড ওলাদের অনলি 3টা এয়ারপোর্ট, উইদাউট বন্ড এনি এয়ারপোর্ট। আচ্ছা, যারা বন্ডে আসবেন তাদের কিন্তু 30 ডেজের ভিসা হবে। 30 দিনের পুরো 30 দিনের বেশি না, ওদের ভিসা হবে 30 ডেজের স্টে। সেক্ষেত্রে যদি কারো কোনো কারণে অসুস্থতা হতে পারে বা অন্য কোনো কারণে ওভারস্টে যদি করে ফেলে, একদিনও যদি করে ফেলে, তাহলে কি তার পুরো বন্ডটাই কি বাজেয়াপ্ত হয়ে যাবে? এই প্রশ্নটা থাকবে। তবে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছে, একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম, আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আমার কোয়েশ্চেন ছিল যে আমি US সিটিজেন, আমার পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাবে এপ্রিলে। এখন কি আমি এটা করতে পারবো কিনা, এবং পোস্ট অফিসের মাধ্যমে করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি আমার পুরনো পাসপোর্টটা ওই DS-82 ফর্মের সাথে ওই আমার পুরনো পাসপোর্টটা কি ওই খামের সাথে দিয়ে পরে পোস্ট অফিসে মেইল করতে হবে? এটা আমাকে একটু জানালে উপকৃত হতো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। জনাব বিলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ মাহমুদ ভাই। আপনার US পাসপোর্ট আছে, আপনার এপ্রিলে শেষ হবে, আপনি চাইলে এনি টাইম করতে পারেন। যদি কোনো রিজনে আপনার ট্রাভেল করতেই হয়, আপনার ফিরে থেকে 6 মান্থ ভ্যালিড থাকতে হবে আপনার US পাসপোর্ট, আদারওয়াইজ কিন্তু বোর্ডিং করতে দেবে না।
তো সেই সেন্স থেকে ডেফিনেটলি আপনার দ্রুত করা উচিত। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি বাংলাদেশ থেকে কালকে পরশু এক সপ্তাহ পরে 1 মাস পরে যদি আপনার রেজাল্ট আসে, ইমার্জেন্সি দেশে যেতে হবে আপনার, তখন কিন্তু আপনার উপায় নাই। ইয়েস, উপায় আছে। আপনি পোস্ট অফিসে যদি জমা দেন, ইয়েস আপনাকে পুরাতন পাসপোর্ট দিতে হবে। আর যদি আপনি ওয়াক ইন একদিনে করতে চান, পোস্ট অফিসে আপনার 4 সপ্তাহে যেই পেমেন্ট নিবে ইমার্জেন্সি যাকে বলে, সেম পেমেন্টটা আপনি একদিনে 2 ঘন্টা বানায় নিয়ে আসতে পারবেন। ওটাকে আপনার পাসপোর্ট জমা দিবেন এবং আপনার হাতেই ফেরত দিবে। ওরা আপনাকে নতুন পাসপোর্ট দিবে এবং পুরাতন পাসপোর্ট দুইটা একসাথে আপনাকে ফেরত দিবে। আর পোস্ট অফিসে যদি আপনি জমা দেন, দুইটা সেপারেট আসবে। ডেফিনেটলি ওরা আপনার পুরাতন পাসপোর্ট ফেরত দিবে, বাট একসাথে আসবে না। হয়তো নতুনটা আগে আসবে, আদারওয়াইজ পুরাতনটা আগে আসবে। উইদিন এ উইকের মধ্যে আসে, সামটাইম 2 উইক, সামটাইম 1 মান্থ ডিফারেন্সের মধ্যে হইতে পারে। মেইল যদি কোনো কারণে মিস না হয়, সেজন্য যদি আপনি চান, আপনি সেম ডে 2 ঘন্টা লাগে ইউএস পাসপোর্ট করার জন্য, আপনি 2 ঘন্টার মধ্যে হাতে করে নিয়ে আসতে পারেন। আপনার পুরাতনটা লস্ট হওয়ার কোনো ভয় নাই, ঝুঁকি নাই সাথে সাথে। বাট যেটা আপনার 2 ঘন্টার পেমেন্ট এবং যদি আপনি পোস্ট অফিসে ইমার্জেন্সি দেন, দুইটাই কিন্তু সেম পেমেন্ট। সো চাইলে যদি আপনার হাতে সময় থাকে, আপনি 2 ঘন্টা সেম ডে সার্ভিস আপনি তো আপনি যে এই যে দিতে পারেন। 2 ঘন্টায় যে সার্ভিসটার কথা বলছেন আপনি, তো সেটার ক্ষেত্রে আমি কি চাইলেই দেবে, নাকি অন্য কোনো আমার যে ইমার্জেন্সি আছে আমার 2 ঘন্টার মধ্যে দরকার, ইয়েস, সেক্ষেত্রে কোনো আপনার ডকুমেন্ট দিতে সাম হবে? সর্ট অফ ইমার্জেন্সিতে আপনি যাচ্ছেন, ওইগুলি আমরা করি। যদি কারো এরকম লাগে যে কেউ সেম ডে 2 ঘন্টায় করতে চায়, আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আর কারো এরকম ধারণা থাকে যে আমার পাসপোর্ট তো লস্ট, আমি কতদিনে পাবো? ইউএস পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট লাগে না। আমার পুরাতন অভিজ্ঞতা এমন হয়েছে, কারো 1 সপ্তাহ 2 বার সাম রিজনে করতে হয়েছে। উনি একবার বানিয়ে নিয়ে আসে, বাসায় রাখছে, বাসায় রাখার পরে সামওয়ে নাই, ফ্যামিলিগত ব্যাপার ছিল, নাই। দেন 3 দিন পরে উনি আবারও আসে, ভাই আমি তো পাসপোর্ট মাত্র বানিয়ে নিয়ে আসলাম, 3 দিন হয়েছে, পাসপোর্টটা তো আবারও ঘরে নাই আমার। দেন আবারও বানাইতে হয়েছে। সো ইউএস পাসপোর্ট আপনি আপনার পেমেন্ট দিয়ে বানাচ্ছেন, এ জায়গায় গভর্নমেন্ট আপনাকে হার্ড টাইম দিবে না। এ জায়গায় গভর্নমেন্টের কোনো ব্যাপার না যে কেন আপনি 1 সপ্তাহ 2 বার করলেন। আপনার লস্ট ইজ আ লস্ট। ওরা পুরোটা ডিঅ্যাক্টিভেট করবে, আপনাকে নতুন দিবে। আপনি 4 মান্থ ভ্যালিডি আগে নিতে চান, 2 মান্থে নিতে চান, 6 মান্থ করতে চান, 8 মান্থ আগে করতে চান, চয়েস আপনার। সো বেটার আপনি যখন ট্রাভেল করবেন তখন থেকে যেন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি 6 মান্থ থাকে। এটা যে আরও এক ক্লিয়ার করতে চাই, লেটস সি এক্সাম্পল আগামী মাস হচ্ছে ফেব্রুয়ারি, ওকে, আপনি ফেব্রুয়ারিতে দেশে যাবেন, আপনি 3 মাস থাকবেন, মে মাসে ফিরবেন। মে থেকে আপনার 6 মান্থ এডিশনাল পাসপোর্ট থাকতে হবে, হুইচ ইজ উইল বি নভেম্বর পর্যন্ত। সো যদি আপনি মে মাসের 10-এ ঢাকা থেকে ফিরতে চান, নভেম্বরের 11 পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনাকে কিন্তু জেএফকে থেকে বোর্ডিং পাস দিবে না, বলবে আপনার পাসপোর্টে 6 মান্থ ভ্যালিড নাই। তো সেটা তো গেল, সেটা আমরা জানলাম, কিন্তু আমি যেটা বললাম যে 2 ঘন্টার জন্য হলে আমার ইমার্জেন্সিটা কিভাবে আমি প্রমাণ করব যে আমার ইমার্জেন্সি আছে, সেক্ষেত্রে কি ডকুমেন্ট আমাকে দিতে হবে? সেটা হচ্ছে আপনি কি রিজনে যাচ্ছেন, আপনার নিতান্ত ব্যক্তিগত যদি কোনো সমস্যা দেশে থাকে সেটা আপনি এক্সপ্লেন করতে পারেন। ওর আমাদের কাছে আমরা ওগুলি অ্যাপয়েন্টমেন্ট করে দিই, পেপার যা লাগে ওগুলি আমরা দিই। যদি কারো দরকার পড়ে ইমার্জেন্সি করতে চাই, চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারে। উনি নিজে এক্সপ্লেন করে ওনারটা করতে পারবে। আর যদি কোনো হেল্প লাগে চাইলে আমাদের কাছেও আসতে পারে যে কোনো মানুষ। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। জি, আমি রহমান বলছি। আমি ইউএসএ তে F1 ভিসাতে আছি। এখন আমি কানাডাতে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি কি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো বা কিভাবে করব? অনেক ধন্যবাদ জনাব রহমান আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাত হোসেন F1 ভিসাতে উনি F1 আছেন, স্টুডেন্ট কানাডায় ভিসায় যেতে আসে, চান, ওকে ভিজিট ভিসা। ওকে। দিনকাল যেহেতু একটু টাইট, সবাই চিন্তা ভাবনা করে যে আমি একটা স্মার্ট ওয়ে, আমি আরেকটা সেকেন্ড ব্যাকআপ তৈরি করে রাখি, যদি দেশে কোনো কিছু হয়ই, পাশের ইমিডিয়েট দেশ হয়তো আমার জন্য একটু অপরচুনিটি বেটার থাকবে। যেহেতু সে F1 ভিসা এই জায়গায় আসছেন, আব্দুর রহমান ভাই, ওনার ভিসা পাওয়ার চান্স খুব ভালো এবং উনি পাবেন ইনশাল্লাহ। সো উনি যদি নিজে সব প্রসেস জানে, চাইলে উনি নিজেও করতে পারেন। আর যদি না জানে, তাহলে আমাদের কাছে আসলে আমরা হেল্প করতে পারবো। বাট 99% ইয়েস, উনি ভিসা পাবে। এবং কানাডা ইজি স্টুডেন্টদের জন্য ভিসা পাওয়া, যারা স্টুডেন্ট ভিসা আসে তাদের জন্য খুবই ইজি। এ পর্যন্ত আমি যতগুলি কানাডার কাজ করছি, বিশেষ করে স্টুডেন্ট ভিসা, একটা মিস হয়নি এবং কুইক। আরও একটা মজা হচ্ছে কানাডার, আপনার পাসপোর্ট যতদিন ভ্যালিড ততদিনের ভিসা। যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট 10 ইয়ার্সের হয়, কানাডা পাসপোর্ট 10 ইয়ার্সের ভিসা। আপনার পাসপোর্ট যেদিন এক্সপায়ার হবে, ভিসা সেদিন এক্সপায়ার হবে।
আপনার বাংলাদেশের পাসপোর্ট 8 ইয়ার্সের ভ্যালিড, কানাডিয়ান ভিসা হবে 8 ইয়ার্স। আপনার পাসপোর্ট 9 ইয়ার্স ভ্যালিড আছে, 9 ইয়ার্স আপনার ভিসা থাকবে, এর মধ্যে মাল্টিপল আপনি আসা যাওয়া করতে পারবেন। দিস একটা গুড অপরচুনিটি। অনেক ধন্যবাদ রহমান শাহ। আসলে এটা কোনো কঠিন বিষয় নয়, আপনি ইচ্ছে করলে বাংলা ইমিগ্রেশন সার্ভিসেও যেতে পারেন এবং আপনি ওনাদের সহায়তা নিয়ে খুব সহজেই করে নিতে পারেন। তাহমিনা জালাল, তিনি আপনার সাথে একটু সাজেশন বা দেখা করতে চান, বা আপনার নাম অ্যাড্রেস এগুলো একটু চান, ফোন নাম্বার চান, একটু যদি ওকে, বলেন। ডিজিটাল ওয়ান ট্রাভেল, বাংলা ট্রাভেলস, বাংলা ইমিগ্রেশন সার্ভিস সবকটা একই জায়গায়। সেটা হচ্ছে আপনার কাবাব কিং এর পাশে জ্যাকসন হাইটসে। আপনি গুগলে বাংলা ট্রাভেলস লিখতে পারেন। আর নিতান্তই যদি আপনার বের করতে সমস্যা হয়, ডান দিকে হচ্ছে আপনার কাবাব কিং, বাম দিকে হচ্ছে আপনার ইত্যাদি গ্রোসারি, সাবওয়ের মুখে ডাইভার্সিটি প্লাজায় আপনি সাইন দেখবেন ডিজিটাল ওয়ান ট্রাভেল, বাংলা ট্রাভেল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। সেটা হচ্ছে আমার অফিস। তো আপনি বিকালে আসতে পারেন, স্যাটারডে সানডে ছাড়া, মানডে টু ফ্রাইডে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাহমিনা জালাল, আশা করি আপনি অ্যাড্রেস পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ইমন বলছিলাম। জি, আচ্ছা, আমি বাংলাদেশি বার্থ সার্টিফিকেট দিয়ে কি বাংলাদেশ পাসপোর্টের আবেদন করতে পারবো? এক, আর আমার আরেকটা প্রশ্ন আছে। জি। আমার মায়ের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আমি পাসপোর্টটা কিভাবে রিনিউ করব? আপনারা কোনো হেল্প করতে পারবেন আপনার কিনা? মা কি এখানে আছেন? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব ইমন বিলাত হোসেন বিলাল। ওনার প্রথম প্রশ্ন ছিল ওনার প্রথম প্রশ্ন ছিল যে Birth certificate বার্থ সার্টিফিকেট আছে। দিয়ে এখানে বাংলাদেশি পাসপোর্ট করতে পারবেন কিনা। সো বাংলাদেশে পাসপোর্ট করার জন্য ওনার এনআইডিও থাকতে হবে। বার্থ সার্টিফিকেট থাকলে উনি এনআইডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এনআইডি হওয়ার পরে আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি এগুলি সাবমিট করে আপনি আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্ষেত্রে। আর মায়ের হচ্ছে- এডিশনাল যেগুলি লাগবে, অ্যাড্রেসগুলো তো আপনার কাছে আছে, হবে। আর খুবই যদি আরও দরকার পড়ে, আপনার পরিচিত যদি কেউ থাকে যাদের এনআইডি কার্ড আছে, তাদেরও আপনি হেল্প নিতে পারেন, অ্যাজ এ আপনাকে চিনে, সেজন্য এটা ইম্পর্টেন্ট না, বাট যদি থাকে ভালো, না থাকলেও চলবে। আর ওনার মায়ের, ওরা মায়ের যেটা হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এখান থেকে করতে পারবে কিনা। হ্যাঁ, বা আপনার আম্মা Renewal করতে করতে পারবে। হ্যাঁ, তো আপনি সেটা আমাদের কাছে হোক, অথবা কনসুলেট নিজে করবে না, ফর্ম টর্ম ফিল আপ করবে না, আপনি অনলাইনে যদি নিজে করতে পারেন, আপনার বাসা থেকে আপনি করতে পারবেন। যদি আপনার হেল্প প্রয়োজন পড়ে, আমরা করি বা অনেকেই করে বিভিন্ন জায়গায়, আপনি ওই জায়গা থেকে আগে আপনাকে বারকোড সহ অনলাইনে সব ফিল আপ করে নিয়ে যেতে হবে। কনসুলেট এটা আগে করবে না, আপনার কাজ। দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট করে যান, ও জায়গায় গিয়ে আপনি ওদের কাছে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। ওরা আপনার আইকনটা ক্যামেরাতে আপনার চোখের মনির পিকচার নেবে। তারপরে আপনি 5 ইয়ার্স 10 ইয়ার্স আপনার চয়েস মতো আপনি করতে পারেন। ইমার্জেন্সি সার্ভিস ওদের কাছে নিতে পারেন, রেগুলার সার্ভিসও নিতে পারেন। ইমার্জেন্সি 4 উইকস বলে, সামটাইম 3 উইকসও হয়ে যায়। আর ওটা 6 to 8 উইকস বলে, 1 সপ্তাহ আগে পরে হইতে পারে। ওইভাবে আপনি এখন তো প্রিপেয়ার নরমাল হতে পারেন। দিলেও 4 সপ্তাহ সেটাই বলছি যে হয়ে যায় 1-2 সপ্তাহ আগে পরে। সো আপনি মেন্টালি যদি আপনার কতদিনে লাগবে তার উপর হিসাব করে আপনি আগাইতে পারেন। আপনার আমারটা ইজি, আপনারটার একটু এডিশনাল কাজ করতে হবে, যেটা হচ্ছে এনআইডি কার্ড তৈরি করতে হবে যদি আপনার না থাকে। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি জি, আমার নাম মোহাম্মদ কবির। জি, আমি তো আমেরিকান পাসপোর্ট, আমি কানাডা কখনো যাই নাই, তো এখন কি আমার কি কানাডা যাইতে হলে ভিজিট ভিসা লাগবে? অনেক ধন্যবাদ জনাব কবির সাহেব আপনার প্রশ্নের জন্য। জনাব বিলাত হোসেন বিলাল। থ্যাংক ইউ কবির ভাই। আপনি ইউএস পাসপোর্ট আপনার তো অবশ্যই লাগবে না। যদি গ্রিন কার্ডও আপনার আত্মীয় স্বজন কেউ থাকে তাদেরও লাগবে না। কানাডা অ্যান্ড ইউএসএ ইচ আদার পারস্পরিক সম্পর্কের কারণে লাগে না, ভিসা লাগে না আমাদের। সো ইনশাল্লাহ আপনার ভিসা লাগবে না, আপনি ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা। আপনার কোনো ভিসা বা কোনো কিছুই লাগবে না, আপনার পাসপোর্টটাই ভিসা। পাসপোর্টটাই ভিসা, পাসপোর্টটা নিয়ে যাবেন, ওখানে পাসপোর্ট NTC দেখাবেন, নেবে only, that's all। তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। কোনো কিছু লাগবে না। ইভেন গ্রিন কার্ড যাদের আছে তাদেরও লাগবে না। ইভেন গ্রিন কার্ডও যদি কারো থাকে ওনারাও যেতে পারবেন। আমরা এটা ইন জেনারেল বলে দিলাম, কারো যদি কোশ্চেন থাকে যে গ্রিন কার্ড আছে আমি গেলে কি হবে, গ্রিন কার্ড হলে তার ভিসা লাগবে না। এমনিতে আমেরিকান পাসপোর্টের সাথে একটা যে কার্ড পাসপোর্ট থাকে, ওটা যদি ওটাতে যদি উনি বাই রোডে যায় তাহলে চলবে, আর যদি ফ্লাই করে ওইটা কাজ লাগবে না। আচ্ছা, যদি বাই রোডে যান তাহলে ওটা দিয়ে উনি যেতে পারবেন। কার্ড যেটা পাসপোর্ট কার্ড দিয়ে যেতে পারবেন। ওটা নিয়েও যেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা সমস্যা যদি নাই। বাই রোডে যান। বাই রোড কিন্তু এয়ারে যেতে গেলে পাসপোর্ট লাগবে। সেটা লাগবে। অনেক ধন্যবাদ জনাব কবির আপনার প্রশ্নের জন্য। আমরা
আপনাকে যে প্রশ্নই করেছিলাম সেটি আপনার কাছে চাইবো, তবে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি, নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন এবং আলোচনাটি শুনবেন। তবে আমরা একটি বিরতি নিতে যাচ্ছি, বিরতির পর এসে আলোচনায় ফিরতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের অনুষ্ঠানের অতিথি জনাব বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব বেলায়েত হোসেন বেলাল, বিরতির আগে বলেছিলাম যে আমরা যেহেতু ভিসা বন্ড নিয়ে কথা বলছিলাম, কথার প্রেক্ষিতে প্রশ্নে বলেছিলাম যে যদি কেউ একদিনও ওভারস্টে করে এখানে, একদিন বা যে কোনো কারণ হতে পারে, শারীরিক কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, বা প্লেন ডিলে হয়েছে সে কারণেও যদি হতে পারে, তাহলে কি পুরো বন্ডের টাকাটাই তার বাজেয়াপ্ত হয়ে যাবে? যেহেতু একদিন সে ওভারস্টে করেছে, সেক্ষেত্রে আপনি তো সারাক্ষণ এটা নিয়ে কাজ করেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আবার রানা ভাই আপনাকে। বাই ল ইয়েস, বাট প্রত্যেকটারই প্রতিকার থাকে। আচ্ছা, যদি কেউ হার্ট অ্যাটাক করে হসপিটাল কোনো কারণে, আল্লাহ ভালো জানে, আপনি আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি। আপনি আসছেন, আপনার চলে যাওয়ার কথা 20 তারিখে, ঠিক আছে, এখন 18 তারিখে সাম রিজনে আপনি ভালো অসুস্থ এবং আপনাকে অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে যাচ্ছে। যখন আমরা 911 কল দেবো, সেটা যেই হোক, অ্যাম্বুলেন্স এসে আপনাকে নেবে না যে আপনি ট্যুরিস্ট, আপনাকে আমি হসপিটাল চিকিৎসা দিব না নিব না, অথবা আপনার গ্রিন কার্ড আছে কিনা, অথবা পাসপোর্ট আছে কিনা, আদৌ পকেটে টাকা আছে আদৌ কিনা সেটাও জিজ্ঞেস ওদের এটা করবেন। কাজ না। ওরা আপনাকে পিক করবে, নিয়ে যাবে, সিটি সবাইকেই টেক কেয়ার করবে, বিল দিবে। এইরকম যদি কারো হয়ে যায়, সেটা যদি আপনি দাখিল করতে পারেন, প্রুফ দিতে পারেন, প্রুফ হয়, ডেফিনেটলি কনসিডার করবে। সেটা হচ্ছে অ্যাপিল করা, আচ্ছা, ইয়েস কনসিডার করবে, বাট ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আর যদি বলেন প্লেন ডিলে, না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। প্লেন ডিলে আপনি কেন 2 দিন আগে রওনা দেন নাই? আপনাকে 30 দিনে ভিসা দেওয়া হয়েছে, কেন আপনি 30 দিনের মাথায় রওনা দিয়েছেন? আপনি কেন 28 দিনে রওনা দেন নাই? এনিওয়ে এখন তো রিটার্ন টিকিট ছাড়া পারবেও না এন্ট্রি করতে। আর এটার প্রসঙ্গে যদি আমরা এডিশন করতে চাই, বন্ডের পাশাপাশি যারা গত 1-2 মাস যাবতীয় অলরেডি চালু ইন দ্য এয়ারপোর্ট, এখন যারা ট্যুরিস্ট ভিসা আসে তাদেরকে দেখতে জানতে চায় আগে উনি আসছিলেন কিনা, আগে নিউ ইয়র্কে আপনি যদি থাকেন অথবা আউট অফ স্টেটে আপনি কোথায় ছিলেন, কি করতেন, কতদিন ছিলেন, কেন এতদিন ছিলেন, এগুলি কোশ্চেন করে। এখন আপনি আসেন, কতদিন থাকবেন, আপনার রিটার্ন টিকিট আছে কিনা, আপনি কোথায় থাকবেন, তো অ্যান্সার করতে হবে। এখন এগুলি জিজ্ঞাসা করে অ্যান্সার করতে হয়। সো যদি কারো ভাই বোন আত্মীয় স্বজন দেশ থেকে যদি কেউ এক্সিস্টিং, যাদের মাল্টিপল ভিসা আছে, যদি সেকেন্ড টাইম আসে, সবাই যেন আমরা একটু এক্সপ্লেন করে দিই। যদি আমরা একটু টাচে থাকি, আমি মেন্টালি রেডি থাকলাম যে আমি কী বলবো। অনেক সময় হয় হুটহাট করে যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি জানি না কি বলবো, তখন একটু আমরা ঘাবড়াই যাই। অ্যান্ড ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞাসা করে, তখন মেবি আরেকটু বেশি ঘাবড়াই। তো সেজন্য যদি কারো ভাই বোন আব্বা আম্মা ট্যুরিস্ট ভিসায় আগে আসছিলেন, এখনও আসেন, ভবিষ্যতে আসবেন, যদি সম্ভব হয় একটু জাস্ট একটু ওনাদেরকে টাচ দেওয়া। যদি অফিসার জিজ্ঞাসা করে, আগে আমাদের মাল্টি এন্ট্রি ক্ষেত্রে হয়তো অনেকেই ওয়ান ওয়ে টিকিট দিয়ে চলে আসতো, এখন যেন এটা কেউ না করেন। এখন কিন্তু রিটার্ন টিকিট থাকতে হবে, এবং সেটা যেন 27-28 দিনের মধ্যে রিটার্ন টিকিট হয়। যদি ওনাকে লঙ্গার স্টে দেয়, তাহলে আপনি টিকিট লাগলে ডেট চেঞ্জ করবেন, বাট বিগিনিংয়ে টিকিটের জন্য 27 থেকে 28 দিনের মধ্যে হয়। 30 দিন যে কোনোভাবে এক্সিট না করে। ইমিগ্রেশন অফিস জিজ্ঞাসা করে যে আপনার কেন 3 মাসের টিকিট রিটার্ন করা, আপনাকে তো আমি 3 মান্থের ভিসা দিচ্ছি না, আমি তখন আপনার 30 ডেজের দেবো। সো আপনার কি থাকার ইন্টেনশন, আপনি কি থাকবেন এই জায়গায়? এবং আমাদেরই কাস্টমার, আমার ইমিডিয়েট আশেপাশেই কোথাও কাজ করতে ভদ্রলোক, উনি প্রথম সম্ভবত 4 মাস ছিলেন দেশে, গিয়ে উনি 3 মাস থাকলেন। আসার সময় উনি দুপুর 1:55 ল্যান্ড করলো JFK-তে। তো ওনাকে সেম কোশ্চেনে করছিল যে তুমি তো এর আগে আসছো এবং মোর দেন 3 to 4 মান্থ ছিল, তুমি কি করছো এই জায়গায়, এবং কেন এখন আবার আসছো, এবং তোমার রিটার্ন কবে? আবার ওনার 90 ডেজ রিটার্ন ছিল। তো ওরা চিন্তা করছে, সাসপেক্ট মনে করছে যে না, এবার আসলে তো তুমি মনে যাবা না, তুমি থাকবা। ওনার ভিসাটা ক্যান্সেল করে রাতের 11টার ফ্লাইট আবার ওনাকে ফেরত পাঠিয়ে দিল। তো এখন থেকে আমাদের সবাই একটু সচেতন হওয়া উচিত। যারাই দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় আসবেন, মাল্টিপল ভিসায় আসবেন, আমরা যেন আমাদের রিলেটিভকে একটু বলে দেই যে এরকম হয়তো প্রশ্নের সম্মুখীন আপনি হইতে পারেন, যদি হয় তাহলে কি অ্যান্সার করবেন।
যদি কেউ লেটস সে কারো অ্যানিভার্সারিতে কোন প্রোগ্রামে আসেন, নাতি পুতির ছেলে মেয়ে জন্ম বার্ষিকী অথবা ওই উপলক্ষে আসা, বিয়ের প্রোগ্রামে আসা, কারো গ্রাজুয়েশন প্রোগ্রামে আসা, তখন তো আপনি ডেফিনেটলি আপনার ছেলের বাড়িতে বা মেয়ের বাড়িতে আসবেন। যেহেতু আপনার ভিসা আছে সেটা আপনি দিতে পারেন, বাট একটা রিটার্ন ডেট যেন আপনার থাকে এবং রিজনেবল, সেটা রিটার্ন যেন 90 ডেজ না হয়। আমরা কোথাও যখন যাই ঘুরতে বা অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমরা কিন্তু 3 মাস 6 মাস থাকি না, কারো হাতে সময় নাই। তো ওই জিনিসটা এখন ইমিগ্রেশন অফিসার অনেক চিন্তা ভাবনা করে যে এই জায়গায় থাকলে ওরা অনেক ফ্যাসিলিটিস নিচ্ছে। প্রশাসনিক যেভাবে অর্ডার দেওয়া থাকবে ইমিগ্রেশন অফিসার সেটাই কিন্তু শুনবে, উপরওয়ালা যা অর্ডার করে নিচেরওয়ালা তাই পালন করে। তো সেই হিসেবে আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা তো ধরেন যে B2 বা ট্যুরিস্ট ভিসার কথা বলছি, B1 এর ক্ষেত্রেও তো এই পাইলট প্রোগ্রামে বলা হয়েছে, সেখানে তো B1 এ যারা ব্যবসায়িক কাজে আমরা আসি তাদের ক্ষেত্রে তো অনেক সময় ব্যবসায়িক কাজে এসে হয়তো দেখা যাচ্ছে যে আর 2 দিন থেকে গেলে আমার ব্যবসার কাজটা সমাপ্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কি কোনো ছাড় না, পাওয়ার আপনাকে সুযোগ যদি নেই? 30 ডেজের ভিসা দেওয়া হয় এবং 30 ডেজে আপনাকে মানতে হবে, 31 ডেজ আপনার হবে না এবং আপনি বন্ড পে করে আসছেন, বন্ড ফেরত সেক্ষেত্রে দেবে না এবং আপনি ভায়োলেট করছেন, ইন ফিউচার কিন্তু হবে না। সো এমন হইতে পারে লেটস সি দিস টাইম আপনার কাছে বন্ড নিছে, এমন হইতে পারে অফিসারের কাছে আপনাকে 30 ডেজ দিস, আপনি 7 ডেজ 5 ডেজ হোয়াট এভার যে কয়দিন আপনার দরকার ছিল আপনি থাকলেন চলে গেলেন, হয়তো আপনি 1 বছর পরে আবার ইন্টারভিউতে গেলেন, সেটা কিন্তু আপনার কাছে আর বন্ড নাও নিতে পারে। বিগিনিংতে আমাদের কিন্তু কনভারসেশন চলতেছিল 5 ইয়ার্সের মাল্টিপল যা ছিল স্টিল এক্সিস্ট আছে, নতুন এডিশন প্রোগ্রাম হচ্ছে পাইলট প্রোগ্রাম বন্ড। যারা ভিসা পান না, যদি কেউ চান যে আমি বন্ড দিয়ে আসবো, ইয়েস আসতে পারেন, একটু ইজি হবে তাদের জন্য। আর যাদের এলিজিবিলিটি ছিল বন্ড স্যার আসতে পারতেন, হয়তো কোনো কারণে কেউ কেউ হয়তো ওই ক্যাটাগরিতে পারবেন, বন্ডের ক্যাটাগরিতে পারবেন, দুইটা সাইড এই জায়গায় হচ্ছে এখন। তো তার মানে একটা সরকারের আর্থিক বিষয়টি আর্থিক নিশ্চিত বিষয়, হচ্ছে, আর্থিক বিষয়টাকে আপনার অর্থ তো ফেরতই দিচ্ছে, ফেরত দিচ্ছে, কিন্তু তারা তো জানে যে কিছু না, মানে 100 সেজন্যই তো জনের মধ্যে করে। 10 জনও যদি হয় এরকম হতে পারে। রাইট, সেজন্যই তো করে সেজন্য কিন্তু এই প্রোগ্রাম, দিস ইজ কল পাইলট প্রোগ্রাম। তাহলে সেক্ষেত্রে ধরলাম যে আমরা আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম, তো যদি কেউ নিয়ম মেনে সব কিছুই ঠিক রাখলাও, সবকিছুই মেনে চললো, সময় মতো সে আমেরিকা ছেড়েও চলে গেল, তাহলে সেই বন্ডের টাকা সে কিভাবে ফেরত পাবে বা কত সময়ের মধ্যে ফেরত পেতে পারে? উনি যাওয়ার পরে অ্যাপ্লাই করবেন, ওরা আপনাকে নির্দিষ্ট টাইম, অ্যাপ্লিকেশন অ্যান্ড ফর্ম সব ওরা দিয়ে দিবে, যে যখন আপনি ফিরে আসবেন আপনি ফর্মটা ফিল আপ করবেন, আপনি যে অ্যাকাউন্টে টাকা দেবেন ওরা ওই অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে। লেটস সি মোস্ট অফ দ্য টাইম এটা যেটা হবে এসএইচ, আপনার অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে দিবেন, সেম অ্যাকাউন্ট ওরা রিটার্ন করবে। মানে এই ফর্মটা কি যখন আমি এয়ারপোর্টে নামবো ওই 3টা এয়ারপোর্ট না, যখন আপনাকে ভিসা দিবে তখন থেকেই দিয়ে দিবে। ও ভিসা যেখানে ভিসা দিবে যখন সেখানেই ইস্যু ফর্ম হবে দিয়ে দিবে। তখন আপনাকে A to Z দিবে, কোন এয়ারপোর্টে নামবেন, যদিও কোথায় এক্সিট করবেন, কি কি করবেন, ফর্ম কিভাবে আপনি আবার ফিল আপ করবেন, কতদিনে টাকা ফেরত পাবেন, আপনি কি কি করবেন, ওরা সব অ্যাপ্লিকেশন আপনার প্যাকেট দিয়ে দিবে। এই পাইলট প্রোগ্রামের আন্ডারে যা থাকবে সব আপনি পাবেন, প্যাকেট পাবেন, এর মধ্যে সব দেওয়া থাকবে। তারপরে আমি ফেরত যাওয়ার পরে তাহলে এই প্যাকেটের এই আবেদন দরখাস্তটা আমি কোথায় দিব? এয়ারপোর্টে জমা দিতে হবে নাকি আবার যে না না, embassy-তে আপনি দিতে হবে? অনলাইনে যে জায়গায় পে করবেন ওই জায়গায় গিয়ে আপনি আপনার রিটার্ন দিয়ে সবকিছু দিয়ে আপনি অ্যাপ্লাই করুন, ওরা আপনাকে সবকিছু দিয়ে দিবে, সবকিছু। ওয়েবসাইট দিয়ে দিবে, আপনি কারো পার্সোনালি কারো কাছে যেতে হবে কোথাও না। যেতে হবে না। পার্সোনালি আপনি কোনো কোথাও যাবেন না, ওরা আপনাকে ওয়েবসাইট দিবে, যে ওয়েবসাইটে গিয়ে আপনি পে করবেন, সেম ওয়েবসাইটে ওরা আপনার রিফান্ডের অ্যাপ্লিকেশন দিয়ে দিবে। জাস্ট আপনার জার্নি কমপ্লিট, আপনি সব কিছু ফুলফিল আছে, ওরা হয়তো ম্যাক্সিমাম 30 ডেজ নেবে, চেক করবে, ভেরিফাই করবে, টাকা ফেরত দেবে আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, তো এক্ষেত্রে ধরুন যে বন্ড দিতে যদি কেউ রাজি না হয়, ধরে নিলাম হ্যাঁ, যে আমার বন্ড দেওয়া, তাহলে কি সরাসরি ভিসা রিফিউজড হয়ে যাবে? প্রথম ক্যাটাগরিতে যদি আপনি হন উইদাউট বন্ড, হুম হুম আগে যে এক্সিস্ট ছিল ছিল। এবং স্টিল আছে, ওটাতে হলে তো আপনার হয়ে গেছে, বন্ড লাগবে না। হুম। এখন ইন্টারভিউ অফিসার সামহাও চিন্তা করছে আপনাকে নিয়ে যে না উনি হয়তো আমেরিকায় থাকবেন, আমি ওনাকে বন্ড ছাড়া দিব না। এখন যদি আপনি বন্ড দিতে অপারগ হন তাহলে তো আপনার ভিসা দিবে না, বিকজ অফ আপনাকে উনি বন্ডের আন্ডারে সিলেক্টেড, হ্যাঁ সিলেক্টেড হলাম, বন্ডের আমি তো- আন্ডারে। যদি আপনি বন্ড পে করেন না তাহলে ভিসা হচ্ছে না। তো বন্ডটা তো
ভিসা পাওয়ার পরে দিতে হবে না ভিসা পাওয়ার আগে দিতে না, ওনারা আপনাকে বলবে, ওরা এক্সপ্লেন করবে আপনাকে সবকিছু, যে এই কন্ডিশনে আপনার ভিসা আমরা ইস্যু করব, আপনি এত টাকার বন্ড আপনাকে দিবেন, 5,000 10,000 বা 15,000 যেটা জমা অ্যামাউন্ট দিতে ওরা বলবে, তিনটার একটা আপনাকে দিবে, ডিপেন্ড ওনার ক্যাটাগরি। ওদের যেটা জাজ ইনস্ট্যান্ট অফিসারের মতো যে জাজ আসবে, সে জাজ উনি দিবেন জাজমেন্ট, তার উপরে আপনি পে করবেন, ওরা আপনাকে সব দিবে, যে এভাবে পে করবেন, এভাবে রিটার্ন পাবেন, দিস এভরিথিং ওরা দিচ্ছে, আপনি ফলো করবেন, পে করবেন, ডান। তার মানে কনসুলার অফিসার আমাকে বলবে যে আপনাকে আমি নীতিগতভাবে ভিসা দিচ্ছি, কিন্তু এত অর্থ দিতে হবে, 5,000 বা 10,000, ওটা জমা দিয়ে দিবেন, তারপরে পেমেন্ট এসে ডান আপনি হবে, আপনার পরে পাসপোর্ট ভিসা আপনি নিয়ে নিয়ে যাবেন। তা আমি ধরে নিলাম যে সেটা আমাকে দিল, কিন্তু আমি বললাম না না আমি এটা দিব না, তার মানে কি এটা রিফিউজড হয়ে গেল? ভবিষ্যতে যদি আমি আবার করতে চাই তাহলে কি আপনি এই আবারও document ট্রাই টা করতে থেকে পারেন, যাবে? এই ডকুমেন্ট তো থাকবেই, হ্যাঁ, থাকবেই, আপনি পে করেন নাই, সেকেন্ড ইন্টারভিউতে 99% চান্স বলতে পারে, আপনি তো আগেও ইন্টারভিউ দিয়েছেন, দিছেন। হয়তো ডাইরেক্ট বলবে না, মানে এই দেশে তো ডাইরেক্ট বলবে না, আপনাকে হয়তো সেম অ্যামাউন্টে বলবে, হয়তো বলবে আগে হয়তো 5 ছিল, হয়তো এবার বলতে পারে 10 বলতে পারে, বলবে না যে আপনি আগে বন্ডের জন্য আসেন নাই, বা আপনারকে আমরা রেডি সিলেক্টেড করছি, আপনি বন্ড পে করেন নাই, ভিসা হয় নাই, ওটা বলবে না, আবার সেম হয়তো বন্ডের কথাই বলবে। তার মানে সেক্ষেত্রে সবাইকে একটু চিন্তা করে যেতে হবে যারা ভিসার জন্য যাবেন, রাইট, ধরে মেন্টালি নেবেন যে রেডি আপনার থাকতে হবে। অর্থ 5 থেকে 15,000-এর মধ্যে দিতে হতে Right. পারে, সেটার যদি সংকুলান থাকে তাহলে যাওয়াটা উচিত হবে। বিকজ এই জায়গায় একটা পেমেন্টের ব্যাপার থাকবে, আপনি একটা ফাইল ফিল আপ করবেন, আপনার অল ডাটা আমেরিকাকে দিচ্ছেন, ইন ফিউচারে আপনি যতবারই দাঁড়াবেন আপনার ডাটা ওদের কাছে থাকবেই। So, সেই হিসাবে চিন্তা ভাবনা করে করাই ভালো। ভাবনা করেই বোধহয় যদি 5,000 10,000 15,000 যদি চায়, যদি আপনি চিন্তা করেন আগে থেকে, ইয়েস আমার এটা একটা, আরেকটা সাইড ভালো আছে, কোনো কারণে হয়তো আপনার রিলেটিভ আসতেই হবে, আপনার মা অসুস্থ, সামহাও আপনার মা যেতে পারতেছে না, রিয়েলি অসুস্থ, আপনার মাকে আপনি দেখতে চান, হচ্ছে সেই হিসাবে আপনি আসতে চান, ওকে, আপনি বন্ডে আসতে পারতেছেন, যাওয়ার পরে আপনি যদি আর্থিক অবস্থা ভালো হয়, ওরা তো টাকা আপনার ফেরত দিচ্ছে। সেটাই, মানে আর্থিক অবস্থার ক্ষেত্রে, তার মানে আর্থিক অবস্থার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি যে যারা ধনী মানুষ আছেন, ধনী শ্রেণীর মানুষ যারা মানে আছেন, যাদের তাদের জন্য বিষয়টা যেটা আপনি প্রথমেই আর্থিক বলেছিলেন, ব্যবস্থা যারা 5 10 আর্থিক 15 মধ্যে যারা যে সচ্ছল, ক্যাটাগরি, যারা পরে যাদের সচ্ছল, যারা চান এটা পে করবেন, তাদের জন্য ইজি, তাদের জন্য কারণ ভিসা পাওয়াটা দরজাটা easy, উন্মুক্ত তাদের হয়ে গেল, জন্য তাদের easy। জন্য, অর্থাৎ সবার জন্য দুঃসংবাদ নয়, না, কারোর জন্য কারোর জন্য সুসংবাদ, বাট ইন জেনারেল ইয়েস, অনেকের জন্য দুঃসংবাদ, বাট কারোর জন্য দুঃসংবাদ না, যারা এফোর্ড করতে পারবেন তাদের জন্য ঠিক আছে। অনেক ধন্যবাদ। আমার একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, রানা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। রানা ভাই, আমার প্রশ্ন হচ্ছে, জি আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হওয়ার 1 বছর পরে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, জি এবং আমি বছর 2 পরে গ্রিন কার্ড হাতেও পাই, কিন্তু ওরা যে ডেটটা দিয়েছে গ্রিন কার্ডে, সেটা আপনি যে যখন অ্যাপ্লাই করেছি ওই ডেটটা দিয়েছে, কিন্তু নিয়ম হচ্ছে যে তার 1 বছর আগে কিন্তু ডেটটা দেওয়ার কথা, ওই তাহলে আমি 1 বছরটা আমি পেলাম না, তাহলে এখন এটা কি আমি কি চেঞ্জ করতে পারি? মানে অ্যাপ্লাই করলে কি ওরা অ্যাপ্লাই করে মানে ডেটটা আগায় নেওয়ার 4 মানে বছর পরে আমাকে, তাতে আপনার না, সুবিধা হয় যে automatic পরে আমাকে সিটিজেনশিপ আপনার পাইতে বা অন্যান্য ইয়ের জন্য, citizenship সুবিধাগুলো পরীক্ষার পেতে জন্য। সুবিধা হয়, এটাই তো। জি জি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বিলাত হোসেন ভাই। ধন্যবাদ রানা ভাই। ওনার গ্রিন কার্ড হয়তো আসছে পরে, ওনার কেস অ্যাপ্রুভ হয়েছে আগে, হ্যাঁ, কিন্তু কেস যেদিন অ্যাপ্রুভ হয়েছে ওরা ওই দিনই সামহাও গ্রিন কার্ডের ডেট ওরা দিছে, আইডিয়ার মেইল করছে ওর মেইল করে নাই, এরকম একটা কিছু কোথাও একটা মিস্টেক থাকতে পারে। এখন উনি একাধিকবার যোগাযোগ করে দেখতে পারে যে আমাকে গ্রিন কার্ড পরে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাকে যদি 2023 সালে যদি দেওয়া হয় তাহলে আমার স্টার্টিং হওয়া উচিত 2023 থেকে, বাট আমার এই জায়গায় স্টার্টিং হয়ে আসে 2020, ধরেন 3 বছর আগে, 2000 সাল থেকে। সো 3 বছর ওনার টাইম লস, ওনার হিসাবে যেটা হচ্ছে। আমাকে যদি 2024 ডেলিভারি দেয় এবং আমার ইস্যু ডেট ওই জায়গা থেকে হয়, তারপরে আমাকে যদি 5 বছর দেয়, আমার হাতে থাকলো আর 1 বছর, যদি হয়, এক্সাম্পল বলতেছে, ইটস নাথিং রিয়াল, তারপরে ওনার টাইমটা শর্ট হয়ে গেল। এখন উনি যদি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে কথা বলে, ওরা ওনাকে একটা ডিসিশন দিবে, মোস্ট লাইকলি বলবে ইস্যু করা হয়েছে, মানে ইস্যু ডেটটা ওনার গ্রিন কার্ড যেদিন অ্যাপ্রুভ করা হয়েছে, গ্রান্ট করা হয়েছে, ওই দিন থেকে গ্রিন কার্ড ইস্যু করা ছিল।
হয়তো প্রিন্ট করছে পরে এবং মেল করছে পরে, এটা একটা হইতে পারে। ওর যেহেতু ওনার এটা রিপ্লেসমেন্ট না, এটা অরিজিনাল ডাটা ওদের কাছে আছে, উনি যদি ইউএসসিএসকে কল করে কথা বলে, ওরা আপনাকে আসল ডাটাটা দিবে যে আপনার কোথায় এই একটা ঝামেলা আছে, যে কেন আপনার এত পরে গ্রিন কার্ড আসলো এবং ইস্যু কেন এত আগে। ওরা আপনাকে হেল্প করবে, অনেক ভালো অফিসার আছে। একবারে হয়তো ভালো নাও পাইতে পারেন কাউকে, দ্বিতীয়বার নাও পাইতে পারেন, ট্রাই করলে কোনো না কোনো একদিন অবশ্যই আপনি একজন ভালো মানুষকে পাবেন যে আপনাকে হেল্প করবে। তার মানে উনি ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করতে হবে, কল করতে হবে, ফোনে সুপ্রিয় কথা দর্শক, বলতে আপনি হবে। একটু ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করে আপনার এই সমস্যাটি কোনো, অথবা আপনার অ্যাটর্নিও ছিল তার সাথেও যোগাযোগ Yes, করতে আপনি পারেন, অ্যাটর্নিও করতে পারবেন, তার সাথে অবশ্যই যোগাযোগ পারবেন। করে আপনি, না মানে অ্যাটর্নি গেলে আপনার পয়সা খরচ হবে, আপনি নিজে করলে আপনি এখন অনেকটা ভালো কিছু জানবেন। ভালো ভেরি সুবিধা সিম্পল, নিতে ইজ কিন্তু ভেরি পারছেন। সিম্পল, ভেরি সিম্পল। আপনি কল করলে হয়তো 20 মিনিট 30 মিনিট, সামডে হয়তো 45 মিনিট লাগবে লাইন পাওয়ার জন্য। আপনি অনেকটা এডুকেটেড হয়ে গেলেন এই ব্যাপারটাতে। ওদের সাথে কথা বলার পরে আপনার যেটা হবে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে ইন ফিউচার ট্রাভেলিং অর্থাৎ বলেন ওর যাই বলেন, বিকজ যে অফিসারের সাথে কথা বলছেন ওরাই কিন্তু কোনো না কোনো এয়ারপোর্টে কাজ করে। সেটাই। সো আপনি যখন লয়ার বায়া হয়ে কথা বলবেন, সে ভদ্রলোক হয়তো ইমেল করবে, কল করবে না, ওনার সময় নাই, ইমেলের রেজাল্ট আসতে হয়তো একটু দেরি হবে। আপনি যদি কল করেন ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন, আপনার পয়সা খরচ হচ্ছে না। ইয়েস, আপনি দুইটাই ট্রাই করে দেখতে পারেন। আপনার যে অ্যাটর্নি ভাই আছে ওনার সাথে আপনি যেতে পারেন, আপনি নিজেও পার্সোনালি কল করতে পারেন, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি আগাইতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাদে সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব বিলায়েত হোসেন বিলাত, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি সবার জন্য প্রযোজ্য কিনা সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। অন্তত এটুকু আমরা জেনে যে এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি যে সবার ক্ষেত্রে সবার জন্য বন্ড নয়, না, সবার কেবলমাত্র এই বন্ড যখন বন্ডের আওতায় যারা আবেদন করবে এবং নতুন যারা হবে নতুন তাদের ক্ষেত্রে তাদের এটি একটি ভালো দিক। এবং হজের বিষয়টি আপনি যারা উমরা করবে সে বিষয়টি ব্যাখ্যা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। রানা ভাই ধন্যবাদ আপনাকে, এগেন ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। যদি হজের ব্যাপার, উমরা হজের ব্যাপারে, অথবা যদি কারো বায়োমেট্রিক লাগে, কারো প্রশ্ন ছিল যে ইমার্জেন্সি পাসপোর্ট করার কি হেল্প করা যায় কি না, বাংলাদেশি পাসপোর্ট বিশেষ করে হয় যারা আউট অফ স্টেট থেকে আসেন, যাদের নো ভিসা রিকোয়ার লাগে, ওর বাংলাদেশি পাসপোর্ট উইকেন্ডে লাস্ট টাইম একজন কোশ্চেন ছিল যে ভাই আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি, কোনোভাবেই বাংলাদেশ কনসুলেটে তো আমার সময়ের মধ্যে হয় না। তো সেক্ষেত্রে যদি কেউ আউট অফ স্টেটে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা উইকডেতে মানডে টু ফ্রাইডে আমরা তো 7 দিনই খোলা থাকি। সো আমাদের কাছ থেকে আপনারা সেবাও চাইলে নিতে পারেন, যেটা কনসুলেটের কাজগুলি থাকে। আপনাকে আবারও ধন্যবাদ জনাব বিলায়েত হোসেন বিলাল। সুপ্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনাদের কাছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।